গুড ইভিনিং অল অফ ইউ। আবারও একটা ভোকাব তারকা সেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সেশন আমরা যেটা করব সেটা একদম রিসেন্ট ট্রেন্ডিং একটা নিউজ বা টপিক নিয়ে, সেটা হলো পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ওয়ার, সেই ওয়ার নিয়ে, যেটা হলো সিজ ফায়ার নিয়ে। ঠিক আছে, তো আজকের এডিটোরিয়াল আসবে হলো সেই বিষয়ে। তো যারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, বাংলা গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও শেয়ার করো, অ্যান্ড অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের এডিটোরিয়ালসে তোমাদের জন্য কি কি আছে। তো আজকের এডিটোরিয়াল হবে হলো এই সংক্রান্ত, ঠিক আছে, ফায়ার অ্যান্ড সিজ ফায়ার। ঠিক আছে, দেখো প্রথম হেডিংটাই যেটা শুরু হচ্ছে সেটা হলো ফায়ার অ্যান্ড সিজ ফায়ার অন অপারেশন সিন্দুর অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া মাস্ট নট অ্যালাউ থার্ড পার্টি মেডলিং ইন কাশ্মীর। তাহলে দেখতেই পাচ্ছ ফায়ার অ্যান্ড সিজ ফায়ার কথাটার মানে কি। তোমরা এই নিয়ে এখন প্রচুর লোক জানো যে আমাদের একটা মোটামুটি কনফ্লিক্ট চলছিল, যেটাকে হয়তো পুরো ওয়ারের আখ্যা দেওয়া যায় না, বাট দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট গোয়িং অন বিটুইন কাশ্মীর, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো সেখানে আমাদের বিভিন্ন দু তরফের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে মিসাইলস বা এগুলো অ্যাটাক হয়েছে, ড্রোন অ্যাটাক হয়েছে। তো সেই ফায়ার হচ্ছিল এবং সিজ ফায়ার তোমরা এটাও জানো যে রিসেন্টলি with the interference of ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড আমেরিকান অ্যালায়েন্সেস, তো সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান সম্মত হয়েছে যে এই কনফ্লিক্টটা তারা আর নিয়ে যাবে না। তো সেই কারণে একটা সিজ ফায়ার মানে যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে। ওকে, তো এবার বলেছে অন অপারেশন সিন্দুর অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং, মানে এই অপারেশন সিন্দুর এবং তার ব্যাপারে গভীরভাবে বোঝার যে একটা ব্যাপার, সেটা ইন্ডিয়া মাস্ট নট অ্যালাউ, মানে ইন্ডিয়ার উচিত নয় অন্য কোনো থার্ড পার্টিকে কাশ্মীর সংক্রান্ত ব্যাপারে, দেখো এখানে একটা ওয়ার্ড ওরা ইউজ করেছে, দ্যাট ইজ মেডলিং ইন কাশ্মীর। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে মেডলিং। মেডলিং কথাটার মানে হলো when you do not want any other party to take part in that মানে to take part in the discussion বা ইন্টারফারেন্স কে আমরা বলি হলো মেডলিং। তো এখানে আমরা মেডলিং কথাটার যদি সিনোনিমস বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটা কি ইউজ করতে পারি, মেডলিং বা মেডেল থেকে সেই শব্দটা এসছে। অনেকেই দেখবে মেডেল মানে কিন্তু MEDAL এই ওয়ার্ডটাও হয়, তো দুটোর মধ্যে কনফিউশনও ক্রিয়েট করা হয়। এই ওয়ার্ডটা স্পেলিং হলো MEDDLE, সেখান থেকে মেডলিং কথাটা এসছে। দ্যাট মিনস আনওয়ারেন্টেড ইন্টারফিয়ারেন্স। ওকে, যেই ইন্টারফিয়ারেন্সের কোনো দরকার নেই সেই ইন্টারফিয়ারেন্স করাটাকে বলা হয় আনওয়ারেন্টেড ইন্টারফিয়ারেন্স। মানে কেন এই কথাটা বলেছে, দেখো কাশ্মীর নিয়ে ঝগড়াটার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কিছু করণীয় নেই, আর এবং কনফ্লিক্টটা কিন্তু শুরুই হয়েছে সেই জিনিসটাকে নিয়ে বা সেই অ্যাটাক নিয়ে, পেহেলগামের অ্যাটাক নিয়ে এই কনফ্লিক্টটা শুরু হয়েছে। তো সেখানে একজন থার্ড পার্টি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান যে ভান্স বলে যে ওদের মুখ্য সচিব রয়েছে তার কথা বলা হচ্ছে, তো তার এদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে ইন্টারফারেন্স একদমই পছন্দ নয় বা একদমই করা উচিত নয়, ইনফ্যাক্ট ইন্ডিয়াকে করতে দেওয়াও উচিত নয়, রাইট। তো এবার এটার থেকে আমরা আরো যে আরেকটা ওয়ার্ড আসতে পারে, দ্যাট ইজ ইনট্রুসিভ। ওকে, তো আনওয়ারেন্টেড ইন্টারফারেন্স অর ইউ ক্যান সে দ্য ওয়ার্ড ইনট্রুসিভ, এই দুটো ওয়ার্ড কিন্তু আমরা মেডলিং এর জন্য ইউজ করতে পারি। ইনফ্যাক্ট এখানে আরো একটা ওয়ার্ড যেটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হতে পারে, দ্যাট ইজ মেডেল। এই মেডেল কিন্তু অ্যাচিভিং বা অ্যাচিভার্সদের দেওয়া হয়, ঠিক আছে। তো দুটো ওয়ার্ডস এর মানেও আলাদা, স্পেলিংও কিন্তু আলাদা। এরপরে দেখো আসল এডিটোরিয়ালটা শুরু হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া এন্ড পাকিস্তান অন স্যাটারডে May 10, 2025 announced an understanding to stop military actions against each other। তাহলে যেহেতু দুটো দেশের মধ্যে লড়াই হচ্ছে, তাই দেখো এখানে প্রোনাউনটাও কিন্তু ইউজ হচ্ছে ইচ আদার। এটাও আমাদের বলে রাখা উচিত, দুটো পার্সন বা দুটো গ্রুপসের মধ্যে যদি কিছু হয়ে থাকে, আপোষ করা থাকে, সেটার জন্য হবে হলো ইচ আদার। মোর দ্যান টু যদি কারোর জন্য হয়, সেটার জন্য আসবে কিন্তু ওয়ান অ্যানাদার। তাহলে এটাও কিন্তু আমাদের প্রায়শই গ্রামাটিক্যাল এরার্স বা গ্রামারে আসতে পারে। ইচ আদার যে শব্দটা, দ্যাট ইজ মেন্ট ফর টু পার্সনস অর গ্রুপস। ওকে, meant for two persons or groups
আর ওয়ান অ্যানাদার যদি হয় দ্যাট ইজ মেন্ট ফর মোর দ্যান 2 পারসনস অর গ্রুপস। ওকে, তো ওয়ান অ্যানাদার আসবে হলো মোর দ্যান 2 পারসনস অর গ্রুপস। ওকে, এখানে আমি লিখে দিলাম মোর দ্যান 2 যদি হয় সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার। তাহলে এখান থেকেও আমরা ওয়ার্ড পেলাম। তাহলে এবারে দেখো সেন্টেন্সটা কি বলছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই 10 তারিখে মানে মে 10-এ এটা একটা বোঝাপড়া হয়েছে যাতে দুই দেশই নিজেদের মধ্যে মিলিটারি অ্যাকশন স্টপ করে আফটার 3 days অফ ইন্টেন্স অ্যান্ড এসকেলেটিং ফাইটিং। তাহলে এখান থেকে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি এসকেলেটিং ফাইটিং। এসকেলেটিং কথাটার মানে তোমরা সবাই জানো মলসে এসকেলেটর থাকে, তো এসকেলেটর কি করে নিচের থেকে আমাদের ওপরের তলায় বা ওপরের স্টোরিতে নিয়ে যেতে হেল্প করে। তাহলে এসকেলেটিং কথাটার মানে কিন্তু ইনক্রিজিং। তাহলে গত 3 দিন ধরে এইরকম কন্টিনিউয়াস, ইন্টেন্স মানে কিন্তু খুবই ভয়াবহ বা যেগুলোর প্রভাব হয় সেটাকে বলা হয় কিন্তু ইন্টেন্স। তো ইন্টেন্স অ্যান্ড এসকেলেটিং ফাইটিং, সেই এসকেলেটিং এর কথাটার মানে হলো সামথিং which is gradually increasing। ওকে, তো এসকেলেটিং এর জন্য we can use the word increasing, increasing বা ধরো যেটা আমরা বলতে পারি intensifying। ঠিক আছে, intensifying এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে। ওকে, মুভিং অন টু দ্য প্রিভিয়াস স্লাইড। দেখো এখানে আবার পরের সেন্টেন্সটায় যদি আমরা যাই, পরের সেন্টেন্স কি বলছে, ইট ওয়াজ ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প who first made the announcement of a ceasefire between the two countries। দেখো সিজফায়ারটাকে কোটেশনে রাখা হয়েছে কেন, কারণ দু তরফের আগে থাকতে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করেছে, ডোনাল্ড ট্রাম্প করেছে কি উনি নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অ্যানাউন্স করা হয়েছে। and in further statements American officials have said US Vice President J.D. Vance and US Secretary of State Marco Rubio were in close touch with the leaders of both countries। তাহলে এবার দেখো কি বলেছে, এবং ফার্দার স্টেটমেন্টসে জানানো হয়েছে যে আমেরিকান অফিসিয়ালসরা বলেছে যে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, এরাও কিন্তু মনে রেখো এগুলো কিন্তু জিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সেও আসতে পারে, প্রেসিডেন্ট জেডি ভান্স অ্যান্ড ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ওয়ার ইন ক্লোজ টাচ। ক্লোজ টাচ মানে হলো খুবই ক্লোজ অ্যাসোসিয়েশন বা প্রাইভেট বা ইন্টিমেট ম্যাটারকে কিন্তু আমরা বলি ক্লোজ টাচ with leaders of both countries including Prime Minister Narendra Modi, helping them arrive at this understanding। Again we get a quoting word, হেল্পিং মানে হলো এখানে সমঝোতা করানোর। ওকে, তাহলে তারা নাকি কি করেছে, হেল্প করেছে যাতে নরেন্দ্র মোদী বা পাকিস্তানের যারা প্রাইম মিনিস্টার আছে বা ওদের যে আর্মি জেনারেল আছে তাদের সাথে টকস করে বা কনভারসেশন করে তাদেরকে বুঝিয়েছে যে তোমরা দুজন যুদ্ধবিরতি বন্ধ মানে যুদ্ধবিরতি দাও বা এই যুদ্ধকে তোমরা বন্ধ রাখো। ওকে, তো এই যে ব্যাপারটা এবার আমরা বলি, এখান থেকেও আর একটা কনফিউজিং জিনিস যেটা হতে পারে, সরি নেক্সট স্লাইড দেখো, আগের স্লাইডে আমরা ফার্দার কথাটাও পেয়েছি। এই ফার্দার দেখো ওখানে একটা আমরা একটু আগেই পড়েছি ফার্দার স্টেটমেন্টস এরকম একটা লাইন ছিল, তো এই ফার্দার মানে কিন্তু অ্যাডিশনাল, যেটা যেটা বলা হয়েছে বা যেটা করা হয়েছে সেটার সাথে এক্সট্রা যখন কিছু হবে দ্যাট ইজ কল্ড অ্যাডিশনাল। আর একটা আমি কেন এই ওয়ার্ডটা লিখলাম তার আরো একটা কারণ আছে, অনেক সময় এই ওয়ার্ডটার সাথে গুলিয়ে যায় কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু যাবে না। ARTHER এই ফার্দার কথাটার মানে কিন্তু ডিস্টেন্স। In fact we also have differentiation in pronunciation, the first word is further not farther, তারপরের ওয়ার্ডটা কিন্তু ফার্দার which means distance। ওকে, মিনিংফুলি দুটো আলাদা। এরপরে দেখো অত দূর পর্যন্ত আমরা পড়লাম, এরপরে দেখো সেন্টেন্স কি বলেছে, এরপরে বলছে the current flare up was caused by the terrorist attack on tourists in Pahalgam on April 22। তাহলে এখান থেকে আমরা একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ পাচ্ছি দ্যাট ইজ flare up। ঠিক আছে, দেখো উপরের ওয়ার্ডটায় লেখা আছে the current flare up was caused। তাহলে এই যে ওয়ার্ডটা দিয়েছে flare up, এই flare up কথাটার মানে কি, ঠিক আছে, এই ফ্লেয়ার আপ মানে হলো দেখবে আগুন হঠাৎ করে
বাড়িতেও ইনফ্যাক্ট দেখতে পাবে, দেশলাই জ্বালালে একটা ফ্ল্যাশ হয়। তো দেশলাই কাঠি যখনই ফসফরাসের সাথে আসে একটা রিয়াকশন তৈরি হয়, যার জন্য আলোটা জ্বলে ওঠে। তো ফ্লেয়ার আপ কথাটার মানে হলো সামথিং উইচ ইজ সাডেনলি অকারিং, আউটবার্স্ট বলতে পারো, ঠিক আছে। ভায়োলেন্স বা হস্টিলিটির যে একটা আউটবার্স্ট, সেটাকে বলা হয় কিন্তু ফ্লেয়ার আপ। তাহলে এবার দেখো সেন্টেন্সটা কি বলছে, দ্য কারেন্ট ফ্লেয়ার আপ, মানে এই যে একটা কনফ্লিক্ট, এই যে যুদ্ধ একটা হচ্ছে, সেটা কেন হয়েছে? বিকজ অফ দ্য টেররিস্ট অ্যাটাক অন টুরিস্টস ইন পেহেলগাম। তাহলে ফ্লেয়ার আপ কথাটার মানে আমরা লিখতে পারি আউটবার্স্ট। ওকে, আউটবার্স্ট, ঠিক আছে। আউটবার্স্ট ইন কেস অফ ভায়োলেন্স, ঠিক আছে। আউটবার্স্ট ইন কেস অফ ভায়োলেন্স, সেটাকে আমরা বলতে পারি ফ্লেয়ার আপ। ওকে, নেক্সট দেখো কি বলেছে, পাকিস্তান হ্যাজ ইউজড টেররিজম অ্যাজ অ্যান আনস্টেটেড পলিসি। মানে পাকিস্তান কি করেছে, টেররিজমটাকে তাদের কি বলে দিয়েছে, আনস্টেটেড, মানে হলো যেটা হয়তো রুলস বা রেগুলেশনসে পড়ে না, কোনো পলিসির মধ্যে টেররিজম, কোনো দেশের ইনফ্যাক্ট পলিসির মধ্যে টেররিজম কিন্তু পড়তে পারে না। স্টিল পাকিস্তান কিন্তু ইট ইজ অ্যাক্টিং, বা পাকিস্তান ইজ ইউজিং টেররিজম অ্যাজ আ পাথওয়ে, তাদের পলিসি রক্ষার জন্য তারা টেররিজমটাকে ব্যবহার করছে। ওকে, তাহলে এটা আই থিঙ্ক সো ক্লিয়ার। তাহলে ফ্লেয়ার আপ কথাটার মানে ক্লিয়ার, সেন্টেন্সের মানে ক্লিয়ার। বাই ডেমনস্ট্রেটিং দ্যাট ইন্ডিয়া ক্যান টেক ওভার্ট মিলিটারি অ্যাকশন अगेंस्ट টার্গেটস। তাহলে এবার দেখো কি বলেছে, বাই ডেমনস্ট্রেটিং দ্যাট, মানে এটা দেখানো হচ্ছে ইন্ডিয়া ক্যান টেক ওভার্ট মিলিটারি অ্যাকশন। ওভার্ট কথাটার মানে কি, ওভার্ট মানে হলো যখন আমরা একদম ওপেনলি কিছু বলতে চাই, ওপেনলি কিছু দেখাতে চাই, দ্যাট ইজ কল্ড ওভার্ট। তাহলে ওভার্ট কথাটার মানে কি আসবে, ওভার্ট কথাটার মানে আসবে হলো প্লেনলি বা সিম্পলি ওপেনলি, দ্যাট ইজ কল্ড ওভার্ট, ঠিক আছে। প্লেনলি বা সিম্পলি ওপেনলি। ওকে, টেক ওভার্ট মিলিটারি অ্যাকশনস अगेंस्ट টার্গেটস ইন পাকিস্তান ইন দ্য ইভেন্ট অফ আ টেররিস্ট অ্যাটাক। তাহলে এবার দেখো, যেহেতু টেররিস্ট অ্যাটাক পেহেলগামে হয়েছিল একদম ইনোসেন্ট টুরিস্টদের ওপরে, তো সেটারই কাউন্টার জবাব ইন্ডিয়া কি দিয়েছে, ওখানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করে। The Narendra Modi government has effectively announced a new security doctrine. Doctrine কথাটার মানে কিন্তু প্রিন্সিপাল, মানে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কি করেছেন, অ্যানাউন্স করেছেন একটা নতুন সিকিউরিটি ডক্ট্রিন। তো ডক্ট্রিন কথাটার মানে কিন্তু প্রিন্সিপাল। ওকে, ডক্ট্রিন কথাটার মানে কিন্তু রুল বা প্রিন্সিপাল, ঠিক আছে। এটারও কিন্তু আর একটা ওয়ার্ড হয় যেটার স্পেলিং হয় কিন্তু এটা প্রিন্সিপাল, এটা হলো হেড অফ এনি ইনস্টিটিউশন, ঠিক আছে। হেড অফ অ্যান ইনস্টিটিউশন, সেটা কিন্তু প্রিন্সিপাল, PAL। এগুলো কিন্তু খুব ওভারলুক হয়ে যায় আমাদের থেকে, কিন্তু এগুলো কিন্তু ওভারলুক করার বিষয় নয়, কারণ এগুলো খুবই জরুরি জিনিস। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, পাকিস্তান will not be allowed to hide behind deniability and continue to promote terrorism। তাহলে এখানে দেখতে পাচ্ছ আর একটা ওয়ার্ডও আমরা পাচ্ছি, পাকিস্তান will not be allowed, মানে পাকিস্তানকে অ্যালাউ করা হবে না, কি অ্যালাউ করা হবে না, টু হাইড বিহাইন্ড ডিনায়াবিলিটি। তাহলে হাইড বিহাইন্ড ডিনায়াবিলিটি কথাটার মানে কি, ডিনায়াবিলিটি মানে হলো অস্বীকার করা, ডিনাই কথাটার মানে কি আসবে, ডিনাই কথাটার মানে হলো যখন আমরা কোনো জিনিস আমার তরফ থেকে হয়েছে, সবাই সেটা বুঝতে পারছে, কিন্তু আমি সেটাকে অস্বীকার করছি, সেটা হলো ডিনায়াবিলিটি। এবং সেটা হলো কাইন্ড অফ তোমার যে অর্ডারস আছে, কমান্ড আছে, তুমি যখন সেগুলোকে শুনছো না বা বারণ শুনছো না, সেটাকে আমরা বলি কিন্তু ডিনায়াবিলিটি। ওকে, whenever you are denying any knowledge or any orders বলতে পারো by action of your behalf of your members, মানে বোঝাতে চাইছে পাকিস্তানের তরফ থেকে টেররিজম, মানে পাকিস্তানের টেররিস্টরা কিন্তু কি করেছে, পেহেলগামে অ্যাটাক করেছে, এবং পাকিস্তানের তার বিহাফে যদি এই টেররিজম সংস্থা করে, তো সেটাকে কিন্তু তারা স্বীকার করছে না, রিফিউজ করছে, সেটাকে বলা হয় কিন্তু ডিনায়াবিলিটি। তো ডিনায়াবিলিটি কথাটার মানে আমরা বলতে পারি
ডিনাইবিলিটি, সরি দেখো, সরি সরি সরি, ডিনায়াবিলিটি কথাটার মানে যদি আমরা বলতে পারি, that will be refusing commands বা command or orders, বোঝা গেল? সেটা হলো ডিনায়াবিলিটি। এবার দেখো পরের হাফটায় যদি আমরা পড়ি, তাহলে প্রিভিয়াস স্লাইডটায় যদি দেখি, and continue to promote terrorism against innocent people, the Indian armed forces performed with stellar courage, দেখো এখানে আমরা আরো একটা ওয়ার্ড পাচ্ছি, stellar courage and professionalism। stellar মানে হলো সামথিং রিলেটেড টু স্টার, দ্যাট ইজ stellar, ঠিক আছে? যদি আমরা হেভেনলি বডিজ যদি যাই, আর ভীষণ ভালো পারফরমেন্স কেউ আমরা বলি স্টেলার পারফরমেন্স, তাহলে স্টেলার কথাটার মানে হলো, অ্যাকচুয়াল মানে হলো রিলেটেড টু স্টারস, ওকে? স্টেলার কথাটার মানে হলো রিলেটেড টু স্টারস, কিন্তু যেহেতু এখানে পারফরমেন্সের কথা বলেছে, স্টেলার মানে হলো যেটাকে তারিফ করা যায়, সুপিরিয়র, কমেন্ডেবল পারফরমেন্স, সেটাকে আমরা বলছি হলো স্টেলার। সামথিং রিলেটেড টু যদি মুন হয়, রিলেটিং টু যদি আমরা দেখে নিই মুন হয়, সেক্ষেত্রে আমরা ওয়ার্ড কিন্তু লুনার ইউজ করি, ঠিক আছে? রিলেটেড টু মুন সেখানে আমরা ওয়ার্ড ইউজ করি লুনার, আর রিলেটেড টু সান যদি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি হলো সোলার। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা স্টেলার পেলাম রিলেটেড টু স্টারস, মুন অ্যান্ড সান, এই তিনটে ওয়ার্ডও কিন্তু পেলাম। তারপরে দেখো কি বলেছে, হ্যাঁ এটা ছিল, and professionalism, while civilians in Jammu and Kashmir paid a heavy price in terms of life, peace and property। তো ডেফিনেটলি যেখানে অ্যাটাক হয়, তো সেখানকার লোকজন তো তাদেরকে প্রাইস পে করতেই হয়, তাদের হয়তো নিজেদের লোকজন মারা গেছে, যারা টেররিজম করে তাদের তো কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা ধরো ঘুরতে গেছে তাদের লাইফ আর্নিং মেম্বার চলে গেল, সেই ফ্যামিলির একজন চিরতরে হারিয়ে গেল, তো দিস আর দ্য থিংস। নেক্সট যদি আমরা পরেরটায় যাই, the people of Punjab also had to bear the brunt। আচ্ছা এখানেও দেখো একটা সুন্দর ইডিয়াম ইউজ করা হচ্ছে, that is bear the brunt, it is an idiom, এটা একটা কিন্তু bear the brunt of, এটা কিন্তু একটা ইডিয়াম, ঠিক আছে? এটা খুব ভালো, যখন আমরা কোনো জিনিসের ওয়ার্স্ট জিনিসটা আমরা ফিল করি, দ্যাট ইজ কল্ড bear the brunt, এটা খুব ভালো একটা ইডিয়াম দেওয়া আছে, তো এখানে আমি লিখে দিচ্ছি the bear the brunt of, এটা কিন্তু একটা ইডিয়াম, সেই ইডিয়ামটার মানে, this is an idiom, এই ইডিয়ামটার মানে to tolerate the worst part of something, okay? To tolerate হবে, okay? Tolerate the worst part of something, that is called bear the brunt of, okay? কোনো একটা আনপ্লিজেন্ট সিচুয়েশন, তার সবচেয়ে খারাপ যে জিনিসটা, দ্যাট ইজ কল্ড বিয়ার দ্য ব্রান্ট অফ। তো বিয়ার দ্য ব্রান্ট অফ দ্য কনফ্লিক্ট, কারণ পিপল অফ পাঞ্জাবকেও কি করা হচ্ছে, এই জিনিসটা সহ্য করতে হচ্ছে, ইন দ্য মিডস অফ দ্য ফায়ার, মানে এই যে গোলাগুলির মধ্যিখানে, মিডস মানে হলো মধ্যিখানে, দ্য মোদি গভর্নমেন্ট আন্ডারস্কোর্ড আ কি প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান আইডেন্টিটি, দ্যাট ইজ প্লুরালিস্ট। তাহলে প্লুরালিস্ট কথাটার মানে কি আসছে, আমাদের এখানে যেমন আমরা কি আছি, আমরা একটা কথা প্রায়শই শুনে থাকবে, উই হ্যাভ ইউনিটি ইন ডাইভার্সিটি। কেন বলে এই কথাটা? প্লুরালিস্ট কথাটার মানে হলো যখন আমরা অনেক গ্রুপস একসাথে, প্রচুর স্টেটস, প্রচুর গ্রুপস, প্রচুর পলিটিক্যাল প্রিন্সিপালস যখন একসাথে এক্সিস্ট করে, তাকে বলা হয় কিন্তু প্লুরালিস্ট, ওকে? তাহলে প্লুরালিস্ট কথাটার মানে হলো coexistence of different states, গ্রুপস, প্রিন্সিপালস, এগুলোকে বলা হয় প্লুরালিস্ট, ওকে?
এগুলোকে বলা হয় কিন্তু প্লুরালিস্ট। আই থিঙ্ক সো ক্লিয়ার। এটা কিন্তু একটা প্রিন্সিপালই বলতে পারো, তো এটার কিন্তু এরকম সিনোনিম আমরা কিছু বলতে পারবো না। when a country has several groups, several ideas, several states, সেটাকে বলা হয় কিন্তু প্লুরালিস্ট কান্ট্রি। দেখো তার পরের ওয়ার্ডটাই দিয়েছে হলো মাল্টি রিলিজিয়াস, কারণ আমাদের এখানে প্রচুর রিলিজিয়নের লোকজন থাকে, অ্যান্ড ডেমোক্রেটিক, যেহেতু আমাদের গভর্নমেন্ট রুলড বাই পিপল, and correctly identified Pakistan's strategy to create communal discord। তাহলে এখানে বোঝা যাচ্ছে পাকিস্তান কি করেছে, পাকিস্তান স্ট্র্যাটেজি কি ছিল, আমাদের এখানে দাঙ্গা বাজানোর। তাহলে ডিসকর্ড মানে হলো যখন আমাদের ডিসএগ্রিমেন্ট হয় কোনো জায়গা বা কোনো পিপলের মাঝখানে, সে দুটো হোক দুটোর বেশি হতে পারে, তো সেই ডিসএগ্রিমেন্টকে আমরা কি বলি, ডিসকর্ড। ওকে, তো সেই ডিসকর্ড যখন হয় তখন কিন্তু মানে লোকের কাছে এটা একটা উইক পয়েন্ট হয়। তো পাকিস্তানও সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছে, যেখানে তারা এই গ্রুপসের মধ্যে তারা ভেবেছিল একটা কমিউনাল ব্যাপার নিয়ে সেখানে তারা স্ট্রাইক করবে। ওকে, নেক্সট দেখো কি আছে, এর স্লাইডটা আমি ফাঁকাই রেখেছিলাম। নাও দ্যাট আ ওয়ার হ্যাজ বিন অ্যাভয়েডেড, মানে একটা বিশাল বড় যুদ্ধ মোটামুটি ভাবে থামানো গেছে, অ্যান্ড দ্য কনফ্লিক্ট হ্যাড বিন ব্রট টু আ হল্ট। হল্ট মানে কিন্তু স্টপ, ঠিক আছে। আমি বলেছিলাম ওয়ার কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এইটা যেটা চলছিল সেটা এখনো পর্যন্ত কনফ্লিক্ট রয়েছে। তো হল্ট কথাটার মানে কিন্তু স্টপ, কোনো জিনিস বন্ধ করে দেওয়া বা পুট টু এন্ড, সেটাকে বলা হয় হল্ট। The Modi government must take stock and share, ঠিক আছে, its learning with the people of India and their representatives, ঠিক আছে। The opposition Congress had demanded an all-party meeting chaired by Mr. Modi and a special session of parliament। তারা এটাও ডিক্লেয়ার করেছে, মানে তাদের এটা দাবি যে এরকম একটা মিটিং হোক যেখানে সমস্ত কেউ থাকবে এবং সেটা একটা স্পেশাল সেশনও হবে। সেভারাল আদার কি বলেছে, পলিটিক্যাল পার্টিজ হ্যাভ সাপোর্টেড দ্য ডিমান্ড, এবং এরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিস এই ডিমান্ডটাকে কি করেছে, সাপোর্টও করেছে। দ্য সেন্টার ক্যান নো লঙ্গার রিমেইন সাইলেন্ট অন কি কোয়েশ্চেন্স রিগার্ডিং ডেভেলপমেন্টস ডিউরিং দ্য অপারেশনস, দ্য ডেথস অ্যান্ড দ্য লসেস। তাহলে তারা সেই ব্যাপারটা মানে সেই সেশনটায় কি নিয়ে আলোচনা হবে, তো সেন্টার কোনোভাবেই চুপ থাকতে পারে না, ক্যান নো লঙ্গার রিমেইন সাইলেন্ট অন কি কোয়েশ্চেন্স। এবার তার কি কোয়েশ্চেন্স বা প্রিন্সিপাল কোয়েশ্চেন্স গুলো কি কি, রিগার্ডিং ডেভেলপমেন্টস ডিউরিং দ্য অপারেশনস, মানে এই যে অপারেশন সিন্দুর হলো তার কিভাবে হলো, কোথায় গিয়ে গিয়ে স্ট্রাইক করা হলো, কত লোকজন মারা গেল বা কত কি ক্ষতি হলো, সেগুলোর কোয়েশ্চেনে কিন্তু অপোজিশন এবং আদার পলিটিক্যাল পার্টিস রাখতে চলেছে। ক্লিয়ার এতটুকু? নেক্সট দেখো কি বলেছে, truth cannot be allowed to be a casualty in war. Recent days have demonstrated significant new turns in geopolitics। তাহলে দেখো এখানটায় তোমরা বারবার এই টার্মটা আজকাল শোনা যাচ্ছে, দ্যাট ইজ জিওপলিটিক্স। জিওপলিটিক্স কথাটার মানে কি, যেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস, মানে যেই পলিটিক্স জেনারেলি এসপেশালি ইন্টারন্যাশনাল রিলেশনস বা বলতে পারো বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সড যদি পলিটিক্স হয় সেটাকে কিন্তু বলা হয় জিওপলিটিক্স, ঠিক আছে। তাহলে জিওপলিটিক্স যদি আমাকে বলতে হয়, জিওপলিটিক্স হলো পলিটিক্স influenced especially by geographical factors, সেটাকে বলা হবে হলো জিওপলিটিক্স, ঠিক আছে। তাহলে এই টার্মটা আই থিংক সো ক্লিয়ার সবার। ওকে, সরি, এই টার্মটা আশা করি ক্লিয়ার। তাহলে ডেমনস্ট্রেটেড নিউ টার্নস ইন জিওপলিটিক্স মানে নতুন মোড় দেখা দিচ্ছে, দ্যাট হ্যাভ ইমপ্লিকেশনস কথাটার মানে হলো ইফেক্টস, যার ফলাফল দেখা যাচ্ছে, ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া। ওকে,
চায়না রিপোর্টেডলি সাপোর্টেড পাকিস্তানস অপারেশনস, মানে এটা সূত্র বা এরকম রিপোর্ট এসছে যে চায়না পাকিস্তানের এই অপারেশনস গুলোকে সাপোর্ট করেছে। ইউএস ইনভলভমেন্ট ইন দ্য কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ নাথিং নিউ, মানে এটা কোনো নতুন বিষয় নয়। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আগেও যদি কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে সেখানে ইউএস কি করেছে, বিভিন্ন ভাবে ইউনাইটেড স্টেটস তার মধ্যে মধ্যস্থতা করেছে বা ইন্টারফারেন্স দেখিয়েছে। but the center has to clarify the nature of the current involvement। তো clarify মানে কি, clarify মানে তাকে জাস্টিফিকেশন দিতে হবে যে এইখানে ইউএস কেন মানে কারেন্ট ইনভলভ, মানে ইউএস যে আমাদের এখানে কারেন্টলি ইনভলভড হয়েছে সেটার কি জাস্টিফিকেশন। তো ক্লারিফিকেশন মানে হলো তোমাকে ভেরি ক্লিয়ার ভাবে জানানো, কোনো জিনিস কম্প্রিহেন্সিবল ভাবে জানানো, দ্যাট ইজ কল্ড ক্লারিফাই। তো ক্লারিফাই মানে হলো মেকিং সামথিং ক্লিয়ার, making something clear, বা আমরা বলতে পারি comprehensible, comprehensible, that is called clarify। okay, the nature of current involvement মানে এই সময় তারা কিভাবে ইনভলভড হলো বা কাদের কাদের অনুমতি নিয়ে তাদের ইনভলভ করা হলো, as it raises concerns about internationalization, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে জড়িয়ে আছে, অফ দ্য কাশ্মীর ডিসপিউট, ডিসপিউট মানে হলো কাইন্ড অফ কোয়ারেল, ঠিক আছে। নেক্সট, দ্য রিসেন্ট ডেজ অলসো স কম্পিটিটিভ জিঙ্গোইজম। আচ্ছা এখানেও দেখো একটা ওয়ার্ড দিয়েছে, খুব ভালো একটা ওয়ার্ড, কম্পিটিটিভ, সরি, জিঙ্গোইজম বিটুইন দ্য ভারতীয় জনতা পার্টি অ্যান্ড দ্য কংগ্রেস। এবার জিঙ্গোইজম কথাটার মানে কি, যেখানে উগ্র জাতীয়তাবাদ বা উগ্র জাতি, উগ্র আমরা বলবো দেশপ্রেম, সেটাকে বলা হয় জিঙ্গোইস্টিক বা জিঙ্গোইজম, ঠিক আছে। এক্সট্রিম প্যাট্রিয়টিজমকে বলা হয় কিন্তু জিঙ্গোইস্টিক কোয়ালিটিস বা জিঙ্গোইজম। তাহলে এখান থেকে আমরা নতুন ওয়ার্ড কি পাচ্ছি, এখান থেকে ওয়ার্ড পাচ্ছি হলো জিঙ্গোইজম কথাটা, এই যে ওয়ার্ডটা লেখা আছে, তো সেটার জন্য আমরা বলতে পারি এক্সট্রিম প্যাট্রিয়টিজম, patriotism, that is called jingoism। ওকে, বিটুইন দ্য ভারতীয় জনতা পার্টি অ্যান্ড কংগ্রেস, মানে এই দুটো দলের মধ্যে দেখা যাচ্ছে, which is not helpful, এবং সেটা কোনোভাবেই হেল্প করছে না। নেক্সট দেখো কি বলেছে, দ্য বিজেপি which is in power, obviously তারা পাওয়ারে রয়েছে, is accountable and it cannot escape that by raising historical phantoms, মানে সেটা কোনোভাবেই তারা পালিয়ে যেতে পারবে না, by raising historical phantoms মানে হলো, ফ্যান্টম কথাটার মানে একটা হলো ঘোস্ট। এবার দেখো সেন্টেন্স যদি আমরা পড়ি, ফ্যান্টমস কথাটার মানে হলো ঘোস্ট, যেই জিনিসের এক্সিস্টেন্স নেই। এবার সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে কি বলেছে, দ্য বিজেপি which is in power, বিজেপি যে দল পাওয়ারে রয়েছে, is accountable, এবং তাদের সেটা দায়িত্বের মধ্যে পড়ে, and it cannot escape, এবং তারা সেটাকে পালিয়ে যেতে পারে না, that by raising historical phantoms, এবং তারা একটা হিস্ট্রির তৈরি একটা ভূতের মতন জিনিস বা যেটার এক্সিস্টেন্স নেই সেরকম কোনো একটা কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে সেই জিনিসটাকে এড়িয়ে যেতে চায়, সেটা কিন্তু কোনোভাবেই সে করতে পারে না। নেক্সট, ফর আ কান্ট্রি টু বি এবল টু সিকিউর ইটসেলফ, তাহলে এইখানটা বোঝা গেল হিস্টোরিক্যাল ফ্যান্টমস বলে যেটা বোঝানো হলো, ফর আ কান্ট্রি টু বি এবল টু সিকিউর ইটসেলফ অ্যান্ড প্রসপার, প্রসপার কথাটার মানে হলো কাইন্ড অফ বলতে পারো যখন আমরা কোনো জিনিস ভালো করে, প্রসপারিটি মানে হলো ওয়েলথ, ঠিক আছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, তারপরে প্রসপার, দেয়ার মাস্ট বি কুল হেডেড থিঙ্কিং, কুল হেডেড মানে হলো ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলা, তো কুল হেডেড থিঙ্কিং অ্যামাং ইটস লিডার্স, ডোমেস্টিক পলিটিক্যাল কনসেনসাস, কনসেনসাস মানে হলো ক্রিটিক্যাল ওপিনিয়ন্স কে বলা হয় কনসেনসাস, ওকে, ওপিনিয়ন্স কে বলা হয় কনসেনসাস, অ্যান্ড সোশ্যাল হারমোনি,
হারমোনি কথাটার মানে হলো সবকিছু ব্যালেন্সে আছে, ঠিক আছে। অ্যান্ড আ রেসপেক্ট ফর প্রফেশনাল ভিউজ অ্যাজ অপোজ টু জিঙ্গোইস্টিক স্লোগান। একটু আগেই আমরা পড়েছি জিঙ্গোইজম কথাটার মানে হলো উগ্র দেশাত্মবোধ। তো সেই সমস্ত শুধু স্লোগান দিলে হবে না, তার সাথে সাথে কি করতে হবে, ঠান্ডা মাথায় লিডার্সদেরকে ভাবতে হবে আমাদের যে দেশের পলিটিক্যাল ওপিনিয়ন্স রয়েছে বা সোসাইটিতে যে ধরনের ব্যালেন্স দরকার সেগুলোকে মাথায় ঠিকঠাক ভাবে বোঝাতে হবে। অ্যান্ড রেসপেক্ট ফর প্রফেশনাল ভিউজ অবভিয়াসলি। এবার দেখো এখানে কুল হেডেড যে বলেছে সেটা দিয়েও একটা কিন্তু ইডিয়াম বা এই জাতীয় একটা ওয়ার্ড হয়, যেমন এটা অনেক সময় দেখবে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার এরকম বোঝানো হয়, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, এটা মানেও কিন্তু তাই, ভীষণ কুল হেডেড কে বলা হয় কিন্তু অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। একটু আগে আমরা ঝগড়া বা মানে আমরা বলতে পারছিলাম ডিসকর্ড, এগুলো নিয়ে কথা বলছিলাম, তো সেটা থেকেও কিন্তু একটা ইডিয়াম হয়, দ্যাট ইজ অ্যাপেল অফ ডিসকর্ড, ঠিক আছে। অ্যাপেল অফ ডিসকর্ড কথাটার মানে হলো কজ অফ আ কোয়ারেল, ঠিক আছে। কোনো একটা ঝগড়া যে হচ্ছে সেটা কি কারণে হচ্ছে সেই কজটাকে বলা হয় কিন্তু অ্যাপেল অফ ডিসকর্ড। আশা করি সবাই তোমাদের এই পার্টিকুলার এডিটোরিয়ালটা ক্লিয়ার। এরকম আরো এডিটোরিয়ালস তোমাদের সাথে আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত যে যে সেশনে তোমাদের যেগুলো করানো হয়েছে আই থিঙ্ক সো তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থেকো। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।